শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশ হয়েছে আজকের শীর্ষ সংবাদপত্রগুলোতে। দর্শক, আমার হাতে রয়েছে শুরুতে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান যে শিরোনামটি করেছে সেটি হলো সুযোগে ছদ্মবেশে সক্রিয় আরসা। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন 2-3 দিন আগেই আরসার যে প্রধান তাকে কিন্তু গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আরসা প্রধান সহ 10 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আরসা হচ্ছে মিয়ানমারের একটি সশস্ত্র সংগঠন যাদের পুরো নাম আরকান রোহিঙ্গা সলভেশন আর্মি। তারা কিন্তু অনেকেই বলে থাকেন যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালাচ্ছে জান্তা সরকার, তার অন্যতম কারণ হচ্ছে আরসা। কারণ আরসা মিয়ানমার আর্মির প্রতি বা মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আক্রমণ চালানোর পর তারপরে কিন্তু সাধারণ রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে মিয়ানমারের যে জান্তা সরকার, এবং তার ফলশ্রুতিতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং এই পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু এবং তাদের ছদ্মবেশে এই আরসার সদস্যরা বাংলাদেশে ঢুকেছে এবং তারা চেষ্টায় লিপ্ত আছে বাংলাদেশে যে কোনো সময় একটি নাশকতা তৈরি করার। রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত 27 গ্রুপে সক্রিয় রয়েছে সহস্রাধিক সদস্য। সব সদস্য আধুনিক গেরিলা যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পরিস্থিতি বুঝে তারা বড় নাশকতার শঙ্কা করছে এবং 5 আগস্টের পর পরিবর্তনের পর অনেকেই কিন্তু আশঙ্কা করছে যে কোনো সময় আরসা বাংলাদেশে বড় ধরনের কোনো হামলা চালাতে পারে। সেই সংক্রান্ত প্রতিবেদন আছে। এর পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো ঐক্যমত্যের সংলাপ শুরু এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে। আজকে বিকেল 3টায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু তাদের হচ্ছে কার্যক্রম শুরু করছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কিন্তু আলোচনা শুরু করছে। এর আগে গত 15 ফেব্রুয়ারি কিন্তু ঐক্যমত কমিশনের গঠন করা হয়েছিল এবং গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব হয়েছে। এবং এই ঐক্যমত কমিশনের কাজ হবে যে তারা যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং কোন কোন সংস্কার কীভাবে করা হবে সে বিষয়ে আলোচনা করে তারা দ্রুত সংস্কারের প্রক্রিয়াটিকে এগিয়ে নেবেন। বলতে গেলে যে এতদিন ধরে যে সংস্কারের কথা শোনা যাচ্ছিল বা সংস্কার হবে সেই কথাটা আমরা শুনছিলাম, সেটির কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম পদক্ষেপ বলা যেতে পারে যে এই বৈঠকের মধ্য দিয়ে। তার পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সংবাদটি এখানে রয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এসব নির্দেশনা দেন বলে তার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সংবাদটি রয়েছে। এবং গতকাল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল। সেই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যোগ দিয়েছিলেন এবং সেইখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন উগ্রবাদের প্রতিরোধে ব্যর্থ হলে ফিরবে ফ্যাসিবাদ। তিনি বলেছেন ধর্মীয় উগ্রবাদ যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে বিষয়টি সকলকে দেখার তাগিদ দিয়েছেন। এর পাশে আরেকটি সংবাদ রয়েছে, রেহেনার ফ্ল্যাটের মালিকানা পেলেন মঈন গনি। আর পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রে গোলাপের 9টি বাড়ি ফ্ল্যাটের সন্ধান। শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট ও বাড়ি ক্রয় সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে 97 কোটি 63,23,388 কোটি টাকা লেনদেনের
অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সংবাদটি রয়েছে। আরেকটি সংবাদ দেখছি আমরা, অযৌক্তিক বড় প্রকল্প নেওয়া হবে না, বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা। সংবাদপত্রের ঈদের ছুটি নবাবের ঘোষণা 3 দিন, প্রতিবাদ ডিআরইউ চায় আরও 2 দিন বেশি ছুটি যেন হয়। আমরাও কিছু অর্জন করতে পারি। হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ফুটবলে এখন বেশ জোয়ার বইছে। সে হামজা চৌধুরী গতকাল সংবাদ মাধ্যমে কথা বলেছেন, ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন এবং সেখানে তিনি বলেছেন আমরা কিছু অর্জন করতে পারি। ভারতের বিপক্ষে জয়ের আশা নিয়ে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদগুলো, প্রধান সংবাদগুলো। আমার হাতে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম যেটি, নির্বাচন নিয়ে আস্থার সংকটে বিএনপি, সরকারের অবস্থান স্পষ্ট মনে করছে না দলটি, সুনির্দিষ্ট টাইম লাইনের অপেক্ষায়, সংস্কারের জন্য কালক্ষেপণ মেনে নেবে না। এই সংবাদটি রয়েছে। এবং তুলসী গ্যাবার্ডের বক্তব্য দেশকে চাপে রাখার কৌশল। তুলসী গ্যাবার্ড কিছুদিন আগে বাংলাদেশ নিয়ে একটি মন্তব্য করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, হত্যা ও নির্যাতনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি বাংলাদেশকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন না হওয়ার বাস্তব চিত্রটি মার্কিন প্রশাসনের কাছে তুলে ধরা, এই কথাটি বলেছেন। এছাড়া আমরা পাশে দেখতে পাচ্ছি আবার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশকে এখন থেকে উদ্যোগ নিতে হবে, আলোচনা সভায় প্রধান উপদেষ্টা। এই সংবাদটি আমরা দৈনিক দেশ রূপান্তরেও পেয়েছি। সেই সংবাদ এছাড়া এখানে রয়েছে যুক্তরাষ্ট্রে গোলাপের 9 বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর। গতকাল হাইকোর্টেও বেশ কিছু আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে, তার মধ্যে এটি অন্যতম যে অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অন্যদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে, সেই সংবাদটিও রয়েছে। আধিপত্য বিস্তারে ঘরবাড়ি হামলা, ভাঙচুর ও লুট, নিহত 1, আহত 50, রূপগঞ্জের সংঘর্ষ ও গুলিবিদ্ধ 3। এই সংবাদটিও রয়েছে দৈনিক জনকণ্ঠে। দর্শক, দৈনিক জনকণ্ঠে এই ছিল আজকের দিনের প্রধান সংবাদগুলো। আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সেটি হলো, জুলাই আগস্ট আন্দোলন 1100 মামলা, চার্জশিট একটিতে লক্ষাধিক আসামি, গ্রেপ্তার 10,000। বেশিরভাগের ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে, আসামি চেনেন না বাদীকে, মামলাগুলো পর্যালোচনা করছে সরকার, নিরাপদ কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা আছে। জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান ঘটেছে সেই গণঅভ্যুত্থানে যে মানুষ মারা গেছে, অনেকে 2000-এর মতো মানুষ মারা গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। তো এইসব ঘটনায় সারা দেশে 1100টি মামলা হয়েছে, চার্জশিট মাত্র একটিতে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বাদী বিবাদীকে চেনেন না এবং বিবাদী বাদীকে চেনেন না। এবং এই মামলাগুলো সরকার পর্যালোচনা করে দেখছে কিভাবে কি করা যায় এবং এই মামলায় যেন নিরপরাধ কেউ সাজা না পায় সেই বিষয়টিও দেখা হচ্ছে, সেই সংবাদটি এখানে রয়েছে। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, সেই ছবি দিয়ে এবং সেই সংবাদটিও রয়েছে। উগ্রবাদ চরমপন্থা নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্রের মৃত্যু হবে, তারেক রহমান
আমি আমি ক্লান্ত, আমি মরতে চাই। দর্শক জানেন যে রমজান মাসে যুদ্ধবিরতি চলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে। এর মাঝে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং এই ইসরায়েলি বাহিনীর এই বিমান হামলায় কিন্তু মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই গাজা ইসরায়েলি নৃশংসতা অব্যাহত। 36 ঘন্টায় 183 শিশু নিহত। নেতানিয়াহু বললেন হামলার কেবল শুরু। এই অবস্থা, গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের। বাংলাদেশ কিন্তু এই বিষয়ে বরাবরই দেখছি যে ইসরায়েল যখন গাজায় হামলা চালায় বা ফিলিস্তিনে হামলা চালায়, ফিলিস্তিনের পক্ষে থাকে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে বারবারই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেটমেন্টে দেওয়ার কথা সেই স্টেটমেন্টটি দেয়া হয়। যুদ্ধবিরতি চুক্তি অবজ্ঞা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পুনরায় শুরুর বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার উদ্বেগ জানিয়েছে এবং নিন্দা প্রকাশ করেছে। আমার হাতে এখন রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো তাদের প্রধান যে শিরোনামটি করেছে, বাংলাদেশে সোনা বাণিজ্য ও চোরাচালান নিয়ে। দুবাই থেকে অবৈধভাবে এসেছে 32,000 কোটি টাকার সোনা। জাতিসংঘের তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাত বিপুল পরিমাণ সোনা বাংলাদেশে রপ্তানি করে। অবশ্য এনবিআর এর খাতায় আমদানি সামান্য। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে যে পরিমাণ সোনা রপ্তানি হচ্ছে তা বাংলাদেশের হিসাবে নেই। এটি খুবই উদ্বেগজনক তথ্য। জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করা দরকার, এটি বিশেষজ্ঞরা বলছেন। এর পাশে যে সংবাদটি রয়েছে, প্রসিকিউশনের তথ্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা। জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের অনেকের শরীরেই দেখা গেছে প্রাণঘাতী অস্ত্রের আঘাত। এবং প্রসিকিউশন যে কথাটি বলছে সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী ছিলেন সে সময় যিনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি কিন্তু তার নির্দেশেই এই প্রাণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, সেই সংবাদটি রয়েছে এখানে। ইসরায়েলে হামলায় 2 দিনে 1000 ফিলিস্তিনি নিহত। গাজায় স্থলপথেও বড় হামলার পরিকল্পনা। বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপরে রয়েছে ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের। ইফতার অনুষ্ঠানে 5 আগস্ট যে শক্তি বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, বিতাড়িত করেছে, আগামী দিনে দেশের রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না। নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারেক রহমান বিএনপি যে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলকে সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিল, সেই ইফতার মাহফিলে গিয়ে তিনি বলে এসেছেন যে আগামীতে ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ সরকারের কিন্তু আওয়ামী লীগের কোনো সুযোগ হবে না এবং বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচন করার সুযোগ তাদের দেওয়া হবে না, সেই সংবাদটি এখানে চলে এসেছে। নারায়ণগঞ্জে 4 মাস ধরে আত্মগোপনে ছিলেন আরসা প্রধান, সেই সংবাদও আমরা দেখতে পাচ্ছি। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি নিজেকে চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয় দিতেন। ওই পরিচয়ে সহযোগীদের নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় 3-4 মাস ধরে বসবাস করছিলেন। নিজের চিকিৎসা করানোর কথা বলে বাসাটি ভাড়া নেন। ওই বাসা থেকেই গত সোমবার রাতে স্ত্রী, 2 শিশু সন্তান ও এক সহযোগী সহ র্যাবের হাতে গ্রেফতার হন আতাউল্লাহ। এই সংবাদটি রয়েছে। দাসত্বের শিকার জলবায়ু অভিবাসীরা। মাঝপথে বারবার বিকল ট্রেনের ইঞ্জিন দুর্ভোগে যাত্রীদের। এই সংবাদ রয়েছে দৈনিক প্রথম আলোতে। আমার হাতে এখন রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে, 13শ জাতীয় সংসদ নির্বাচন ট্রাম্প কার্ড তরুণ ভোটার। এখানে 13শ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ফলাফল পাল্টে দিতে পারে তরুণ ভোটাররা, সেই নিয়ে একটি গবেষণামূলক সংবাদ তারা প্রকাশ করেছে। এখন যাদের বয়স 18 থেকে 29 সেই ভোটারের সংখ্যা
3.4 কোটি, প্রায় 3,40,00,000। হার 24.42। 31 থেকে 40 বছরের মধ্যে রয়েছে প্রায় 3.59 কোটি, 28.89 ভাগ। 42 থেকে 49 বছরের মধ্যে আছে 2,10,00,000 ভোটার এবং 50-এর উপরে ভোটার আছে 3,70,00,000। সেই ভোটাররা, এই ভোটারদের মধ্যে মনে করা হচ্ছে যে তরুণ যাদের বয়স 18 থেকে 41-এর মধ্যে, তারা কিন্তু সামনের নির্বাচনে একটি ডিসাইডিং ফ্যাক্ট হইতে পারে। সেই সংবাদটি এখানে রয়েছে। 5 চ্যালেঞ্জে দেশের অর্থনীতি, বেসরকারি খাতের ঋণ প্রবাহে মন্থর গতি। দেশের সার্বিক অর্থনীতি এখনও প্রধান 5টি চ্যালেঞ্জের মুখোমুখি। এগুলো হচ্ছে ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতির হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভের মন্দা, বৈদেশিক লেনদেনের ভারসাম্য নেতিবাচক অবস্থান এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। এই সংবাদটি রয়েছে। এর পাশে রাজধানীর ঢাকার নিকুঞ্জে সংস্কার, খাল বিদায়ী রাষ্ট্রপতির জন্য রাজুকের ফরমাইশি প্রকল্প, হামিদের সুখবিলাসে গচ্চা 24 কোটি টাকা। 10 বছর পর বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের বাড়িতে ওঠার আগেই খাল সংস্কার ও সাজসজ্জার প্রকল্প কাজ শেষ করা হয়। এই সংবাদ রয়েছে। এবং ইফতার মাহফিলে তারেক রহমান, চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করুন। যুক্তরাষ্ট্রে 9টি বাড়ি ফ্ল্যাট গোলাপের বিরুদ্ধে 100 কোটি টাকা দুর্নীতির মামলা, সেই সংবাদ রয়েছে। নাবিল গ্রুপের দুর্নীতি তদন্ত প্রতিবেদন, 7,000 কোটি টাকা ঋণ জালিয়াতি, এই সংবাদ রয়েছে। ফিরছিল বাবার কবর জিয়ারত করে, দুমকিতে ধর্ষণের শিকার 24-এর শহীদ কন্যা, এই সংবাদ রয়েছে দৈনিক যুগান্তরে। দর্শক, দৈনিক যুগান্তরের পরে আমরা একটু দেখে নেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি কি সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম সেটি হচ্ছে ঐক্যের চেষ্টা সংলাপে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এলডিপির যে সংলাপ হবে সেটি নিয়ে সংলাপ শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলো, সেটি তাদের প্রধান শিরোনাম করেছে। সংস্কার কমিশনের করা সুপারিশ চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে সংলাপে অংশ নেবেন লিবারেল ডেমোক্রেট পার্টি। বিকেল 3টায় সংসদ সচিবালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে। লিখিত মতামত পাওয়ার পর অন্য দলগুলোকে সংলাপে ডাকবে কমিশন। তবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ বড় দলগুলোকে অনেকেই লিখিত মতামত জমা দেয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার জানান, আগামী শনিবার 2টি এবং রবিবার 1টি দল সংলাপে অংশ নেবে। এইদিকে 31 দফার আলোকে মত দেবে বিএনপি, আর সব বিষয়ে একমত নয় জামায়াত, গণপরিষদ চায় এনসিপি। এছাড়া আরেকটি সংবাদ, আরসার হাতে 290 খুন, আতাউল্লাহর ভয়ঙ্কর কাহিনী, এই সংবাদও প্রকাশ করা হয়েছে। তুলসী, ইসলামী খেলাফত এবং দেশের ভবিষ্যৎ, এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, দেশের নিরাপত্তা পরিস্থিতি অবহিত, এই সংবাদ প্রকাশ করেছে। তাছাড়া কমে যাচ্ছে মানুষের প্রকৃত আয়, মূল্যস্ফীতির নিচে মজুরি হার। জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল 8.16%, ফেব্রুয়ারিতে 8.12% নেমে গেছে। ইফতার মাহফিলে তারেক রহমান, মূল্যবোধ ধ্বংস করছে পতিত মাফিয়া সরকার। গ্রেনেড হামলা মামলা, তারেক সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল। আর এছাড়া আন্তর্জাতিক সংবাদ দেখা যাচ্ছে যে রাতভর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ। উড়োজাহাজের ভাড়া কমলো অর্ধেকের বেশি, এই সংবাদও রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দর্শক, এই ছিল আজকের পত্রিকাগুলোর বেশিরভাগ সংবাদ। বেশিরভাগ পত্রিকায় দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা যে পুলিশ কর্মকর্তাদের আগামী নির্বাচন সম্পর্কে নির্দেশনা দিয়েছেন সেইটি শিরোনাম হয়েছে, এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সংবাদটিও আছে। এবং বিএনপি রাজনৈতিক দলগুলোর সম্মানে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল, সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের মতামত দিয়েছেন, সেই সংবাদটি রয়েছে। এবং আজ থেকে কিন্তু সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে, সেই সংবাদটিও
বেশ গুরুত্ব সহকারে পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।